নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আমাদের বিজ্ঞান বইয়ের অধ্যায় 12 এর বাস্তুতন্ত্রের অক্সিজেন এবং নাইট্রোজেন চক্র সম্পর্কে আলোচনা করব। অক্সিজেন এবং নাইট্রোজেন চক্র আলোচনার পূর্বে এদের সম্পর্কে প্রাথমিক কয়েকটি বিষয় আমরা জেনে নিই। আমাদের বায়ুমণ্ডলে 78% নাইট্রোজেন থাকে এবং 21% অক্সিজেন থাকে এবং 1% থাকে অন্যান্য গ্যাসীয় পদার্থ। এখন আমরা জানি অক্সিজেন চক্র। অক্সিজেন চক্রটি কি? অক্সিজেন চক্র হলো একটি জৈব রাসায়নিক প্রক্রিয়া যার মাধ্যমে বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ একটি স্থিতিশীল পর্যায়ে থাকে। অর্থাৎ বায়ুমণ্ডলে যে প্রক্রিয়ার মাধ্যমে অক্সিজেনের পরিমাণ 21% বিরাজমান থাকে তাকে অক্সিজেন চক্র বলা হয়। এখন বর্তমানে যে বায়ুমণ্ডলে 21% অক্সিজেন রয়েছে, পূর্বে পৃথিবীতে এই অক্সিজেনের পরিমাণ এরকম ছিল না। 4.6 বিলিয়ন বছর পূর্বে বায়ুতে অক্সিজেন ছিল না। প্রায় 300 মিলিয়ন বছর পূর্ব থেকে বর্তমানে যে 21% অক্সিজেন বায়ুতে রয়েছে এটি সৃষ্টি হয়। বায়ুতে 21% যে অক্সিজেন সৃষ্টি হয় 300 মিলিয়ন বছর পূর্বে, এটি হয় সায়ানোব্যাকটেরিয়া নামক এক ধরনের ব্যাকটেরিয়া সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার ফলে। অর্থাৎ সায়ানোব্যাকটেরিয়া প্রথম সালোকসংশ্লেষণ প্রক্রিয়া শুরু করে, বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন উৎপন্ন করে। অক্সিজেন অক্সিজেন চক্রে বায়ুমণ্ডলে খুবই গুরুত্বপূর্ণ। আমরা জানি জীবের শ্বসনের জন্য অক্সিজেন গুরুত্বপূর্ণ। জলজ যে প্রাণী রয়েছে তাদের শ্বসনের জন্য অক্সিজেন গুরুত্বপূর্ণ। আরেকটা বিষয় আমরা জানি যে অক্সিজেন আগুন জ্বালাতে সাহায্য করে। এ কারণে রান্নার কাজে, গাড়িতে বা শিল্প কারখানায় জ্বালানি দহনের জন্য এই অক্সিজেন দরকার হয়। বিভিন্ন পচনশীল দ্রব্য পচন ক্রিয়ার জন্য অক্সিজেন প্রয়োজন হয়। অক্সিজেন চক্রটি আলোচনার সুবিধার্থে আমরা 3টি ধাপে আলোচনা করতে পারি। প্রথম ধাপে হলো বায়ুমণ্ডলে যে কার্বন ডাই অক্সাইড রয়েছে, সকল সবুজ উদ্ভিদ বায়ুমণ্ডলের এই কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এবং সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় গ্লুকোজ উৎপন্ন করে এবং উপজাত হিসেবে অক্সিজেন উৎপন্ন করে। দ্বিতীয় ধাপটি হলো বায়ুমণ্ডলে যে অক্সিজেন রয়েছে, অর্থাৎ উদ্ভিদ কর্তৃক সৃষ্ট যে অক্সিজেন রয়েছে, সেই অক্সিজেন প্রাণী শ্বসনের জন্য গ্রহণ করে। এটি হচ্ছে দ্বিতীয় ধাপ। তৃতীয় ধাপ হচ্ছে প্রাণীর শ্বসন কার্য পরিচালনা করার পরে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড ছেড়ে দেয়। 3টি ধাপ আমরা সংক্ষেপে জানি। প্রথম ধাপে উদ্ভিদ বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে অক্সিজেন ছেড়ে দেয়, প্রথম ধাপ। দ্বিতীয় ধাপটি হলো প্রাণী বায়ুমণ্ডল থেকে অক্সিজেন গ্রহণ করে। তৃতীয় ধাপ হলো প্রাণী শ্বসন কার্য পরিচালনা করার পরে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড ছেড়ে দেয়। এটি হচ্ছে অক্সিজেন চক্রের 3টি ধাপ। এরপর আমরা জানবো নাইট্রোজেন চক্র সম্পর্কে। নাইট্রোজেন চক্র সংজ্ঞা আমরা বলতে গেলে সংক্ষেপে বলতে পারি, বায়ুমণ্ডলে যে অক্সিজেন রয়েছে, নাইট্রোজেন রয়েছে, সে নাইট্রোজেন নিষ্ক্রিয়, সেটা প্রাণী সরাসরি গ্রহণ করতে পারে না। যে প্রক্রিয়ার মাধ্যমে এই নিষ্ক্রিয় নাইট্রোজেন জীবের ব্যবহারের উপযোগী হয় তাকে নাইট্রোজেন চক্র বলে। আবার বলা যায় বায়ুমণ্ডলে যে নাইট্রোজেন রয়েছে সেটি মাটিতে চলে আসে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে এবং চক্র শেষে আবার মাটি থেকে বায়ুমণ্ডলে ফেরত যায়। এই প্রক্রিয়াটাকে নাইট্রোজেন চক্র বলে। এই নাইট্রোজেন চক্রের মাধ্যমে নাইট্রোজেন পরিবেশে উদ্ভিদ এবং প্রাণীর ব্যবহার উপযোগী হয়ে ওঠে। নাইট্রোজেনের চক্রের বেশ কয়েকটি গুরুত্ব রয়েছে। প্রথম গুরুত্ব হলো উদ্ভিদের ক্লোরোফিল উৎপাদনের জন্য এই নাইট্রোজেনটি দরকার হয়। উদ্ভিদ এবং প্রাণীর মারা যাওয়ার পরে ব্যাকটেরিয়া এবং ছত্রাকের মাধ্যমে জটিল জৈব বস্তু সরল উপাদানে পরিণত হয় এবং নাইট্রোজেনে পরিণত হয়। সেই নাইট্রোজেন পুনরায় আবার পরিবেশে ফেরত যায়, বায়ুমণ্ডলে ফেরত যায়। এর মাধ্যমে ব্যাকটেরিয়া এবং ছত্রাক পরিবেশকে
পরিষ্কার রাখে। নাইট্রেট এবং নাইট্রেট তৈরি করে ভূমিতে পুষ্টি উপাদানে নিশ্চয়তা করা হচ্ছে নাইট্রোজেন চক্রের একটি গুরুত্ব। জীবদেহের গুরুত্বপূর্ণ জৈব অণু সৃষ্টির জন্য নাইট্রোজেনের গুরুত্ব রয়েছে। জীবদেহের গুরুত্বপূর্ণ জৈব অণুগুলো হলো প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড। এখন আমরা নাইট্রোজেন চক্র সম্পর্কে সম্পূর্ণরূপে জানব। নাইট্রোজেন চক্রটি বেশ কয়েকটি ধাপে বিভক্ত। প্রথম ধাপে বায়ুমণ্ডলে যে নিষ্ক্রিয় নাইট্রোজেন রয়েছে, সেই নিষ্ক্রিয় নাইট্রোজেন ব্যাকটেরিয়ার মাধ্যমে অ্যামোনিয়াতে পরিণত হয়। এই প্রক্রিয়াটাকে নাইট্রোজেন ফিক্সেশন বলে। অর্থাৎ ব্যাকটেরিয়ার মাধ্যমে বায়ুমণ্ডলের নাইট্রোজেন যদি অ্যামোনিয়াতে পরিণত হয়, এই প্রক্রিয়াকে নাইট্রোজেন ফিক্সেশন বলা হয়। আরেকটা প্রক্রিয়া হচ্ছে উদ্ভিদ এবং প্রাণী যে সময় মারা যায়, সে সময় তার মৃতদেহ থেকে ব্যাকটেরিয়া এবং ছত্রাকের কার্যক্রমের ফলে অ্যামোনিয়া উৎপন্ন হয়। এই প্রক্রিয়াটাকে অ্যামোনিফিকেশন বলা হয়। এখানে ব্যাকটেরিয়া এবং ছত্রাক কাজ করে। নাইট্রোজেন চক্রের তৃতীয় ধাপ হলো নাইট্রিফিকেশন। নাইট্রোজেন ফিক্সেশন এবং অ্যামোনিফিকেশনের মাধ্যমে যে অ্যামোনিয়া উৎপন্ন হয়, সেই অ্যামোনিয়াটি নাইট্রিফিকেশন ব্যাকটেরিয়ার মাধ্যমে প্রথমে নাইট্রেট ও পরে নাইট্রেটে পরিণত হয়। অর্থাৎ নাইট্রিফিকেশন প্রক্রিয়ায় অ্যামোনিয়া নাইট্রাইট ও পরে নাইট্রেটে রূপান্তরিত হয়। এই নাইট্রেট উদ্ভিদ কর্তৃক গ্রহণ উপযোগী। অ্যামোনিয়া কিংবা নাইট্রাইট এই কোনোটি উদ্ভিদ গ্রহণ করতে পারে না। শুধু নাইট্রেট হিসাবেই এই নাইট্রোজেনকে উদ্ভিদ গ্রহণ করতে পারে। এই প্রক্রিয়াটাকে বলা হয় অ্যাসিমিলেশন। অর্থাৎ নাইট্রেট যে সময় উদ্ভিদ গ্রহণ করার পরে এই গ্রহণকৃত নাইট্রেট থেকে নাইট্রোজেন হয়ে সেটি প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড তৈরি করে। সেই উদ্ভিদ থেকে এই প্রাণী এই নাইট্রোজেনটি প্রোটিন, অ্যামাইনো অ্যাসিড অথবা নিউক্লিক অ্যাসিড হিসাবে পেয়ে থাকে। তো পঞ্চম ধাপটি হলো ডিনাইট্রিফিকেশন। অক্সিজেনের যে সময় অভাব ঘটে, অর্থাৎ অক্সিজেন ডিফিসিয়েন্সির মাধ্যম পরিস্থিতিতে নাইট্রেট ডিনাইট্রিফিকেশন প্রক্রিয়ার মাধ্যমে বায়বীয় নাইট্রোজেনে রূপান্তরিত হয়। এই নাইট্রেট বায়বীয় নাইট্রোজেনে রূপান্তরের মাধ্যমে অর্থাৎ ডিনাইট্রিফিকেশন প্রক্রিয়ার মাধ্যমে বায়ুমণ্ডলে পুনরায় ফেরত যায়। এভাবেই নাইট্রোজেন চক্রটি চলতে থাকে। আমরা যদি সংক্ষেপে এই নাইট্রোজেন চক্র দেখি, তাহলে দেখব যে বায়ুমণ্ডল থেকে নাইট্রোজেন ফিক্সেশন এবং অ্যামোনিফিকেশনের মাধ্যমে অ্যামোনিয়াতে রূপান্তর হয়। অ্যামোনিয়া আবার নাইট্রিফিকেশনের প্রক্রিয়ার মাধ্যমে প্রথমে নাইট্রাইট ও পরে নাইট্রেটে রূপান্তরিত হয়। এই নাইট্রেট আবার উদ্ভিদ কর্তৃক গৃহীত হয় এবং ডিনাইট্রিফিকেশনের মাধ্যমে এই নাইট্রেট আবার বায়ুমণ্ডলের নাইট্রোজেন গ্যাস হিসাবে ফেরত যায়। এভাবে চক্রাকারে নাইট্রোজেন প্রক্রিয়াটি চলতে থাকে। ধন্যবাদ সবাইকে।